ক্লাস 11-এর বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এর আগের ক্লাসে ভাইরাস এবং ভাইরয়েড পড়িয়েছিলাম। আজকে ইউনিট 1-এর একেবারে শেষের দিকে আছে, দেখবে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম। ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম, প্রাণী রাজ্যের বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ব্যাপারটা নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন বিজ্ঞানী ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। যেমন হুইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন করেছেন। সেখানে তিনি প্রোটোজোয়া জাতীয় যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদেরকে একটা আলাদা রাজ্যতে ভাগ করেছেন। আবার পার্কার এবং হাসওয়েল নাম করা বিজ্ঞানী পার্কার এবং হাসওয়েল, এরা কিন্তু আবার প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করেছে। পার্কার এবং হাসওয়েল। আবার কোলবার্ড বলে একজন বিজ্ঞানী ছিলেন, কোলবার্ড বলে যে বিজ্ঞানী ছিলেন, তিনিও কিন্তু প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করেছেন। 1897 সালে পার্কার এবং হাসওয়েল এ টেক্সট বুক অফ জুলজি এই বইটাতে প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস করেছিলেন সেই শ্রেণীবিন্যাস পদ্ধতি আমি তোমাদের আলোচনা করব। এই শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুযায়ী টোটাল প্রাণী জগৎকে, অর্থাৎ অ্যানিমাল কিংডমকে দুটো উপজগতে ভাগ করা হয়েছে, একটা প্রোটোজোয়া আর একটা মেটাজোয়া। দেখো ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে, প্রোটোজোয়া এবং মেটাজোয়া দুটো উপজগতে ভাগ করা হয়েছে। প্রোটোজোয়া মানে এককোষী, যাদের দেহ একটি মাত্র কোষ দিয়ে তৈরি এবং একটি কোষের মাধ্যমে যাবতীয় জৈবনিক ক্রিয়াগুলো ঘটে থাকে। মেটাজোয়া মানে বহুকোষী, এদের দেহ একের অধিক কোষ নিয়ে তৈরি। এই মেটাজোয়া আবার কলা তন্ত্রযুক্ত বা কলা স্তরযুক্ত হতে পারে, আবার কলা স্তর বা কলাতন্ত্রবিহীন হতে পারে। এই জন্য এই মেটাজোয়াদেরকে আবার ওই পার্কার এবং হাসওয়েল, খেয়াল করে দেখো, জে.টি. পার্কার অ্যান্ড ডাব্লিউ.এ. হাসওয়েল। মাইন্ড ইট, আমি কিন্তু পার্কার এবং হাসওয়েলের ক্লাসিফিকেশন পড়াচ্ছি। এই নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। এক একটা বিজ্ঞানী ক্লাসিফিকেশন এক এক ভাবে দিয়েছেন, আমি কিন্তু পার্কার এবং হাসওয়েলের ক্লাসিফিকেশন আলোচনা করছি, সেটা একটু মাথায় রাখবে। কেউ হয়তো বলতে পারো যে আমি ভুল পড়াচ্ছি না। A textbook of zoology written by Parker and Haswell in 1897, আমি সেই অনুযায়ী কিন্তু প্রাণী জগতের ক্লাসিফিকেশন পড়াচ্ছি। মাইন্ডি, এই মেটাজোয়াদেরকে আবার দুটো ভাগে ভাগ করেছিলেন এই দুজন বিজ্ঞানী, প্যারাজোয়া এবং এন্টারোজোয়া। প্যারাজোয়া মানে কলাতন্ত্রবিহীন প্রাণী গোষ্ঠী, অর্থাৎ যাদের দেহে সুগঠিত কলা স্তর বা কলা বিন্যাস দেখা যাবে না, তাদেরকে প্যারাজোয়া বলা হয়। আর এন্টারোজোয়া মানে ঠিক উল্টো ব্যাপারটা, যাদের দেহে সুগঠিত কলাতন্ত্র বা কলা বিন্যাস দেখা যাবে, এন্টারোজোয়া। এই প্যারাজোয়া কাদের বলে প্রশ্ন আসে। এন্টারোজোয়া এবং প্যারাজোয়ার মধ্যে কি পার্থক্য সেটা পরীক্ষায় কিন্তু আসে। এই প্যারাজোয়া আর এন্টারোজোয়ার পার্থক্য তোমাদের একটু জানতে হবে। প্যারাজোয়ারা বহুকোষী হবে, এন্টারোজোয়ারাও বহুকোষী হবে, কিন্তু প্যারাজোয়াদের
জৈবিক ক্রিয়াগুলো সমস্ত কোষেই ঘটবে, জৈবনিক ক্রিয়াগুলো সমস্ত কোষেই ঘটবে। এন্টারোজোয়াদের ক্ষেত্রেও কিন্তু জৈবনিক ক্রিয়াগুলো সমস্ত কোষেই ঘটবে। মূল তফাৎ কি? প্যারাজোয়াদের দেহে সুনির্দিষ্ট কলাতন্ত্র তৈরি হয়নি বা গঠিত হয়নি, এন্টারোজোয়াদের সুনির্দিষ্ট কলাতন্ত্র গঠিত হয়েছে। আরেকটা হবে প্যারাজোয়াদের দেহে কোনো সমন্বয়কারী তন্ত্র গঠিত হয়নি, কোনো সমন্বয়কারী তন্ত্র গঠিত হয়নি। এন্টারোজোয়াদের দেহে সমন্বয়কারী তন্ত্র গঠিত হয়েছে। এই প্যারাজোয়া এবং এন্টারোজোয়া বলতে কি বোঝো এবং এর পার্থক্য? অ্যাকচুয়ালি দুটো পার্থক্য হয়। কলাতন্ত্র গঠিত হয়েছে কি হয়নি, আর সমন্বয়কারী কোনো তন্ত্র তৈরি হয়েছে কি হয়নি, এই দুটো দিয়ে একটা দুটো পার্থক্য হয়। প্যারাজোয়া মানে হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত সমস্ত প্রাণীরা প্যারাজোয়া হবে। পরিফেরা পর্বের সমস্ত প্রাণীরা, পরিফেরা মানে তোমরা নাম শুনেছ ছিদ্রাল প্রাণী, মানে স্পঞ্জ জাতীয় যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তারা কিন্তু সবাই প্যারাজোয়ার অন্তর্গত। তারপরের থেকে অর্থাৎ নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাস্কহেলমিনথিস, অ্যানিডিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা এবং কর্ডাটা, এই যে পর্বের প্রাণীরা সবাই কিন্তু এন্টারোজোয়া মানে বহুকোষের মধ্যে কলাতন্ত্র গঠিত হয়েছে এবং দেহে সমন্বয়কারী তন্ত্র গঠিত হয়েছে, তারা হবে এন্টারোজোয়া। তাহলে প্রোটোজোয়া, প্যারাজোয়া, এন্টারোজোয়া একটু মাথায় রাখবে। আমি প্যারাজোয়া কথাটা খুব বেশি দেখেছি, এন্টারোজোয়া কথাটা খুব বেশি দেখেছি যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এককালে আসতো, সিলেবাস চেঞ্জ হয়ে এখন ক্লাস 9-এ এসেছে, এই 11 এসছে, কিন্তু 11 থেকে 12-এর পরীক্ষাতে এটা দেখা যায়। এই যে প্যারাজোয়া যাদের দেহে কলাতন্ত্র গঠিত হয়নি, তারা একটা মাত্র পর্ব নিয়ে গঠিত হয়েছে। প্রোটোজোয়া যারা, তারা একটি মাত্র পর্ব নিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ ওই পার্কার এবং হাসওয়েল এর ক্লাসিফিকেশন অনুযায়ী প্রোটোজোয়া মানে আণুবীক্ষণিক প্রাণী এবং দেহ একটি মাত্র কোষ দিয়ে তৈরি। ওই একটি মাত্র কোষের সাহায্যে তা যাবতীয় জৈবনিক ক্রিয়াগুলো ঘটে থাকে। এই প্রোটোজোয়া যে উপজগৎ বা সাব কিংডম, আর মেটাজোয়া আরেকটা সাব কিংডম বা উপজগৎ। এই প্রোটোজোয়া উপজগতের বা সাব কিংডমের আন্ডারে একটি মাত্র পর্ব বা ফাইলাম আছে, একটি মাত্র পর্ব, যাকে আমরা ইংরেজিতে ফাইলাম বলে থাকি, তার নাম পর্ব প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া পর্বের 3টে থেকে 5টা বৈশিষ্ট্য তোমাদের মাথায় রাখতে হবে, 3 to 5। দেখো আমাদের সিলেবাসে বলেছে স্যালিয়েন্ট ফিচার অফ ইচ ফাইলাম, at least 3 to 5 points, at least 3 to 5 salient features of each phylum, 3 to 5 points, অর্থাৎ 3টে থেকে 5টা করে তোমাদের মুখ্য বৈশিষ্ট্য মনে রাখতে হবে প্রতিটি পর্বের, এবং at least 2 example with scientific name, 2টো করে এক্সাম্পল মিনিমাম মনে রাখতে হবে এবং তাদের কিন্তু কমন নেম অ্যাজ ওয়েল অ্যাজ সাইন্টিফিক নেম মনে রাখতে হবে। কমন নেম মানে যেমন মনে করে অ্যামিবা, তার সাইন্টিফিক নেম হলে অ্যামিবা প্রোটিয়াস। যেমন হাইড্রা, তার কমন নাম হলো হাইড্রা, সাইন্টিফিক নেম হলো হাইড্রা ভালগেরিস। এরকম নাম হয়, সাইন্টিফিক নেম মাস্ট বি মাইন্ড ইট, অবশ্যই মনে রাখবে সাইন্টিফিক নেম। এবার আমি চলে আসি প্রাণী জগতের অ্যাকর্ডিং টু পার্কার এবং হাসওয়েলের ওপিনিয়ন। মোট 11টা পর্ব আছে,
যদি আমরা প্রোটোজোয়াটাকে ধরি পার্কার এবং হাসওয়েলের মত অনুযায়ী, তাহলে প্রোটোজোয়া, পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটহেলমিনথিস বা অ্যাসহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা, এই হচ্ছে পার্কার এবং হাসওয়েলের মত অনুযায়ী প্রাণী জগতে মোট 11টি পর্ব আছে। যদিও হুইটেকার এই প্রোটোজোয়াটাকে তুলে নিয়ে গেছে, নিয়ে প্রোটিস্টা বলে একটা রাজ্যতে অন্তর্ভুক্ত করেছে। তোমরা সেগুলো সব ভুলে যাও। তোমরা প্রাণী জগতে যে পর্বগুলো রয়েছে প্রতিটি পর্বে 3টে থেকে 5টা করে বৈশিষ্ট্য মনে রাখলেই হবে। আমাদের বলে না কে কি শ্রেণীবিন্যাস করেছিল, তার বিবরণ দাও, অমুক করো তমুক করো, এগুলো আমাদের আসে না। আমাদের পরিষ্কার ডাইরেক্ট বলে দেয় যে পরিফেরা পর্বের অন্তর্গত প্রাণীদের 3টে বৈশিষ্ট্য লেখো বা 2টো বৈশিষ্ট্য লেখো, এই টাইপের প্রশ্ন আসে। বা নিম্নলিখিত পর্বগুলো 2টো করে বৈশিষ্ট্য বা 1টা করে বৈশিষ্ট্য লেখো। 3টে পর্ব দিয়ে 1টা করে মুখ্য বৈশিষ্ট্য লিখতে বললো। এখন 3 নম্বরে বেশি প্রশ্ন এখান থেকে আসে না, 3 নম্বরের বেশি প্রশ্ন এখানে আসবে না। তাহলে চলে আসি প্রোটোজোয়া পর্বের ফাইলাম প্রোটোজোয়া, তার মুখ্য বৈশিষ্ট্য 3টে থেকে 5টা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। দেহ একটি মাত্র কোষ দিয়ে তৈরি হবে, একটি মাত্র কোষের মাধ্যমে সমস্ত জৈবনিক ক্রিয়াগুলো ঘটবে এবং এরা আকার দিয়ে হবে অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক। শুধুমাত্র অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখতে পাওয়া যায় না। অল আর মাইক্রোস্কোপিক, we cannot see them without any microscope. All are unicellular, প্রত্যেকের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না এবং তারা অবশ্যই আণুবীক্ষণিক হবে, মাইক্রোস্কোপিক। আর এদের গমনাঙ্গ বা লোকোমোটরি অর্গান আর গমন অঙ্গ হবে ক্ষণপদ অথবা ফ্লাজেলা অথবা স্লিয়া অথবা মায়োনিম অনুসূত্র। এদের গমন অঙ্গের মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই ক্ষণপদ, যেমন অ্যামিবা। দেখো এখানে ছবিতে আমি অ্যামিবা দেখিয়েছি। ক্ষণপদ সিউডোপোডিয়া, ক্ষণপদ মানে সিউডোপোডিয়া, এটা হচ্ছে গমন অঙ্গ হতে পারে। স্লিয়া হতে পারে, স্লিয়া গমন অঙ্গ হতে পারে, যেমন আমরা স্লিয়াটা প্যারামেসিয়ামের দেহে দেখতে পাই, স্লিয়া প্যারামেসিয়ামের দেহে দেখতে পাই। ফ্লাজিলা হতে পারে ইউগ্লিনার দেহে দেখতে পাই, ইউগ্লিনার দেহে আমরা দেখতে পাই, ইউগ্লিনার দেহে আমরা ফ্লাজিলা দেখতে পাই, ইউগ্লিনার দেহে ফ্লাজিলা দেখতে পাই, ইউগ্লিনার দিয়ে আমরা ফ্লাজিলা দেখতে পাই। আবার মায়োনিম অনুসূত্র বা মায়োনিম থ্রেড অনুসূত্র আমরা দেখতে পাই মোনোসিস্টিস নামক এক ধরনের প্রোটোজোয়া পর্বভুক্ত প্রাণীর দেহে। গমন অঙ্গ দিয়ে একটা বৈশিষ্ট্য মাথায় রাখবে, দেহের গঠন দিয়ে একটা মাথায় রাখবে, আকার দিয়ে একটা মনে রেখে দেবে। পরিপাক, এদের সবার অন্তঃকোষীয় পরিপাক দেখা যাবে, এই সেলের মধ্যেই পরিপাক ক্রিয়া দেখা যাবে। অন্তঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাক কিন্তু পরিপাক নালীযুক্ত প্রাণীদের দেহে দেখা যায়। অন্তঃকোষীয় পরিপাক, কোষের মধ্যে পরিপাক ক্রিয়া ঘটবে, এটা একটু মাথায় রাখবে। আর সিস্ট গঠনের মাধ্যমে এরা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে। প্রতিকূল পরিবেশে দেহের বাইরে একটা আবরণ তৈরি করে বেঁচে থাকবে এবং এই সিস্টটা এদেরকে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। আরো একটা বৈশিষ্ট্য হবে, এরা দেহের আকার কেউ বদলাতে পারে, যেমন অ্যামিবা এরা নিরাকার হয়, এরা প্রয়োজন বোধে দেহের আকার বদলাতে পারে, এটাও একটা পয়েন্ট হতে পারে। কোষের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা 1টা বা 2টো হতে পারে, যেমন প্যারামেসিয়াম 2টো নিউক্লিয়াস থাকে, একটা ম্যাক্রোনিউক্লিয়াস আর একটা মাইক্রোনিউক্লিয়াস। অথচ নিউক্লিয়াসে 1টা নিউক্লিয়াস থাকে, অ্যামিবাতে 1টা নিউক্লিয়াস থাকে।
এদের কোনো প্রাণীদের ক্ষেত্রে রেচন অঙ্গের নাম সংকোচনশীল গহ্বর। এই দেখো এই ছবিতে সংকোচনশীল গহ্বরের মাধ্যমে রেচন ক্রিয়া সম্পন্ন করে। সব প্রাণী নয়, কিন্তু কোনো এই যে অ্যামিবা সংকোচনশীল গহ্বরের মাধ্যমে রেচন ক্রিয়া সম্পন্ন করে। উদাহরণ হিসাবে অ্যামিবা মনে রেখে দিতে পারো, অ্যামিবা প্রোটিয়াস। তোমরা ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম শুনেছ, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইভাক্স। এরা কিন্তু আর্দ্র প্রাণী, অর্থাৎ প্রোটোজোয়া পর্বের অন্তর্গত। তারপরে তোমরা নিদ্রা রোগ বা স্লিপিং সিকনেস, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সি নাম শুনেছ, প্যারামেসিয়াম নাম শুনেছ। এগুলো কিন্তু সব এই পর্বের অন্তর্গত। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আমাশা রোগের জীবাণুর নাম শুনেছ, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। প্যারামেসিয়াম কর্ডেটাম সায়েন্টিফিক নাম এবং সাধারণ নাম মনে রেখে দেবে। অ্যামিবা খুব সহজ, তোমরা পড়েছ। প্লাজমোডিয়াম নামটা খুব সহজে পড়েছ। ইউগ্লিনা নামটা পড়েছ, কেননা এরা সালোক সংশ্লেষকারী এক পশু প্রাণী, এদের দেহে ক্লোরোফিল কণা থাকে। তাহলে প্রোটোজোয়া পর্ব কি এবং প্রোটোজোয়া পর্বের মুখ্য বৈশিষ্ট্য এবং তার এক্সাম্পল কি। এবার চলে যাই মেটাজোয়ার মধ্যে, অর্থাৎ মেটাজোয়া মানে যাদের কলাতন্ত্রের উপস্থিতি রয়েছে। এই মেটাজোয়ার মধ্যে একটু আগে আমি বলে এসেছি প্যারাজোয়া এবং এন্টারোজোয়া। প্যারাজোয়াতে কোনো কলাতন্ত্র গঠিত হয়নি, একটু আগে বলে এসেছি। এন্টারোজোয়াতে কলাতন্ত্র গঠিত হয়েছে। এবার প্যারাজোয়ার মধ্যে একটি মাত্র পর্ব আছে, প্যারাজোয়ার মধ্যে একটি মাত্র পর্ব আছে, সেই পর্বটাকে বলা হয় পরিফেরা। পরিফেরা পর্বে পরিফেরা বলা হয়। পর্ব পরিফেরা, পর্ব পর্ব পরিফেরা, এর নাম তোমরা শুনেছ, পর্ব পরিফেরা। পরিফেরা পর্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তোমাদের মাথায় রাখতে হবে। পরিফেরা পর্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এই পরিফেরা পর্বের প্রাণী খুব সহজেই তোমরা নাম শুনো, স্পঞ্জ জাতীয় প্রাণী। স্পঞ্জ জাতীয় প্রাণীগুলো পরিফেরা পর্বের অন্তর্গত হয়। এরা কিন্তু প্যারাজোয়া অর্থাৎ কলাতন্ত্রবিহীন, কলাতন্ত্র গঠিত হয়নি। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, আমরা যদি একটা পরিফেরাকে নিয়ে ভাবি, তোমরা এই ধরনের একটা ছবি অনেক লেখকের বইতে দেখতে পাবে। এই ধরনের ছবি অনেক লেখকের বইতে দেখতে পাবে। এই ধরনের ছবি অনেক লেখকের বইতে দেখতে পাবে। দেখবে অনেক লেখকের বইতে এই ধরনের একটা ছবি আছে। দেহের অগ্রভাগে একটা বড় করে ছিদ্র থাকে, আর গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ধরনের সাইকন জিলাটিনোসাম। 84 এই পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, 3টে থেকে 5টা বৈশিষ্ট্য মিনিমাম মাথায় রাখতে হবে। এদের দেহে সুনির্দিষ্ট কোনো কলাতন্ত্র গঠিত হয়নি এবং দেহে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র, এগুলোকে অস্টিয়া বলা হয়। অস্টিয়া সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, অস্টিয়া বলা হয়। এর বাংলায় নাম দেওয়া হচ্ছে ছিদ্রাল প্রাণী। পরিফেরা পোরাস মানে ছিদ্র, পোরাস PORUS, পোরাস মানে ছিদ্র, আর ফেরি মানে বহন করে বেড়ায়, বহন করে। এই পোরাস
নামক ল্যাটিন শব্দ এবং ফেরি নামক ল্যাটিন শব্দ থেকে কিন্তু পরিফেরা কথাটা তৈরি হয়েছে, যাকে বাংলায় বলছি আমরা ছিদ্রাল প্রাণী। এই ছিদ্রাল প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ পরিফেরার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দেহে কোনো সুনির্দিষ্ট কলাতন্ত্র বা কলা বিন্যাস তৈরি হবে না এবং দেহে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকবে। এদের দেহে কতগুলো শাখা প্রশাখা থাকবে। প্রতিটি শাখার অগ্রভাগে একটা বড় করে ছিদ্র থাকবে, অস্কুলাম। অস্কুলাম বলা হয়, একটা বড় ছিদ্র থাকবে প্রতিটি শাখার অগ্রভাগে, অস্কুলাম বলা হয়। অস্কুলাম। দেহের কাঠামো স্পিকিউল নামক অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা দিয়ে তৈরি হবে স্পিকিউল। স্পিকিউল নামক সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা দিয়ে এদের দেহ তৈরি হবে স্পিকিউল। সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা, যাকে আমরা অন্য কথা স্পঞ্জিন ফাইবার বলে থাকি, স্পঞ্জিন ফাইবার। তাছাড়া এদের দেহে নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম দেখা যাবে। এদের দেহের মধ্যে নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম আমরা দেখতে পাবো। দেহের ভেতরে যদি আমরা একটু খেয়াল করে দেখি, নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম দেখতে পাবো। ক্যানাল সিস্টেম বা নালীতন্ত্র দেখতে পাবো। ক্যানাল ক্যানাল সিস্টেম বা নালীতন্ত্র আমরা এদের দেহের মধ্যে দেখতে পাবো। নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম আমরা নালীতন্ত্র আমরা এদের দেহের মধ্যে দেখতে পাবো। এর মধ্যে জলের স্রোত তীব্র বেগে প্রবাহিত হয়, প্রেজেন্স অফ ক্যানাল সিস্টেম। এই ক্যানাল সিস্টেমের মধ্য দিয়ে জল তীব্র গতিতে প্রবাহিত হয় এবং সেখান থেকে খাদ্যবস্তু, অক্সিজেন ইত্যাদি দেহের মধ্যে প্রবেশ করে এবং অপাচ্য অংশগুলো দেহের বাইরে বেরিয়ে যায়। আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এদের দেহে কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ থাকবে। কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ থাকবে। কোয়ানোসাইট এরা কিন্তু জলের প্রবাহ, জলের স্রোত, জলের কারেন্ট তৈরিতে একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে এবং তার থেকে খাদ্যবস্তু গ্রহণের জন্য এই পরিফেরা পর্বের প্রাণীদের সহযোগিতা করে থাকে কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ, কোয়ানোসাইট সেল। তাছাড়াও আরেকটা পয়েন্টস বলা যেতে পারে, এই পর্বের অন্তর্গত প্রাণীরা কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় গমনে অক্ষম। কমপ্লিটলি পূর্ণাঙ্গ অবস্থায় এরা গমন করতে পারে না, কোন একটা জায়গাতে জড়বস্তুর মতো আটকে থাকে, গমন অক্ষম। পূর্ণাঙ্গ ইন কমপ্লিট অ্যাডাল্ট কন্ডিশনে দে ক্যান নট মুভ, তারা মুভ করতে পারে না, গমনাক্ষম। এদের সে অর্থে লোকোমোশন হয় না। উদাহরণ হিসাবে সাইকন জিলাটিনোসাম মনে রাখতে পারো, সাইকন জিলাটিনোসাম, স্কাইফা এলিগ্যান্স, এমনকি তোমরা নেপচুনের কাপ, নেপচুন কাপ বলে একটা প্রাণীর নাম শুনেছো, এটা কিন্তু সাইকন জিলাটিনোসাম। এটা কিন্তু সাইকন জিলাটিনোসাম। সায়েন্টিফিক নাম অবশ্যই আন্ডারলাইন করবে, সায়েন্টিফিক নেম অবশ্যই আন্ডারলাইন করবে সেপারেটলি। সাইকন জিলাটিনোসাম। আবার স্কাইফা হতে পারে, স্কাইফা এলিগ্যান্স, স্কাইফা। আরো এক্সাম্পল আছে, দ্যাট এক্সাম্পল স্কাইফা এলিগ্যান্স হতে পারে, স্কাইফা SUY PH স্কাইফা এলিগ্যান্স। অবশ্যই আন্ডারলাইন করবে, কারণ সায়েন্টিফিক নেম। জেনাস এবং স্পিসিসকে সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। তারপরে তোমার আরো উদাহরণ রয়েছে, প্রচুর উদাহরণ হতে পারে এই পর্বে প্রাণীদের। ইউস্পঞ্জিলা অফিসিনালিস, ইউস্পঞ্জিলাটা তোমরা নাম শুনেছ।
নেপচুন কাপ, পোটেরিয়ন নেপচুনি, নেপচুনের কাপ বা নেপচুন কাপ প্রাণী, এরা কিন্তু সকলেই সামুদ্রিক। তাহলে পর্ব প্রোটোজোয়া, তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং উদাহরণ উইথ সাইন্টিফিক নেম। পর্ব পরিফেরা প্যারাজোয়ার অন্তর্গত, তাদের স্যালিয়েন্ট ফিচার উইথ সাইন্টিফিক নেম অ্যান্ড এক্সাম্পল সাইন্টিফিক নেম সহ। এরপরে চলে যাব নিডারিয়া, এক নালীদেহী প্রাণী। নিডারিয়া এরা কিন্তু ইন্টারোজোয়ার অন্তর্গত। নিডারিয়া ওই 11টা পর্বের মধ্যে 3 নাম্বার পর্ব। পার্কার এবং হাস ওয়েলের মত অনুসারে কিন্তু আমি পড়াচ্ছি মাইন্ডি। তা 3 নম্বর পর্ব হচ্ছে নিডারিয়া বা নিডেরিয়া। এই নিডারিয়া শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে তৈরি হয়েছে। একটা হচ্ছে নিড, KNIDE, নিডারিয়া, KNIDE, দুটো গ্রিক শব্দ থেকে তৈরি হয়েছে। নাইড, KNIDE, এটাকে বলা হয় নিটিল। হ্যাঁ, নিডারিয়া আমি একটুখানি গুলিয়ে ফেলেছি। গ্রিক শব্দ নিড থেকে তৈরি হয়েছে। নিড, KNIDE, নিড এর অর্থ হলো দংশক কোষ, কারণ এদের নিডোসিল বলে দংশক কোষ থাকে। নিডোসিল। নিডেরিয়া বানানটা কিন্তু একটু মাথায় রাখবে, CNIDARIA, নিডারিয়া, তার আগে কিন্তু একটা সি আছে। KNIDE, নাইড এর অর্থ হচ্ছে নিটিল, NETTLE বা দংশক কোষ। নাইডের অর্থ হলো নিটিল। এই যে নাইডের অর্থ হলো নিটিল, NETTLE, নিটিল। নাইডের অর্থ হলো নিটিল। নিটিলের অর্থ হলো NETTLE, নিটিল। নিটিলের অর্থ হলো দংশক কোষ বা মানে ফুটিয়ে দেবে, আত্মরক্ষার তাগিদে শিকারটাকে মারবে। এই নিডেরিয়া পর্বভুক্ত প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তোমাদের মাথায় রাখতে হবে, অন্তত 3টে থেকে 5টা। এদের কলাস্তর তৈরি হয়েছে এবং এদের দেহে ভ্রূণ অবস্থায় 2টো কোষ স্তর দেখতে পাওয়া যাবে। এক্টোডার্ম এবং এন্ডোডার্ম দেখা যাবে, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, কিন্তু মেসোডার্ম থাকবে না। এক্টোডার্ম এবং এন্ডোডার্মের ঠিক মাঝখানে, মেসোডিয়া বলে ঝিলির মতো একটা অংশ থাকবে। নিডেরিয়া মানে ধরে নাও হাইড্রা, নিডেরিয়া মানে ধরে নিতে হবে তোমাদের হাইড্রা। নিডেরিয়ার অনেক উদাহরণ হয়, তার মধ্যে হাইড্রা হচ্ছে একটা উদাহরণ। এটা বার্ড বা মুকুর, এটা পলক। মুখচিত্রকে ঘিরে অনেকগুলো কোষিকা থাকে, মুখচিত্রকে ঘিরে 8টা মতো কোষিকা থাকে। হাইড্রা ক্ষেত্রে ওগুলো কোষিকা। টেন্টাকেল, এগুলো হচ্ছে কোষিকা। বা টেন্টাকেল, এদের
দেহের দুটো স্তর থাকে, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। এটা এক্টোডার্ম, বাইরের দিকটা এক্টোডার্ম, এক্টোডার্ম, এক্টোডার্ম। আর ভেতর দিকে একটা স্তর থাকে এন্ডোডার্ম, 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 এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে। যদি কাল্পনিক ভাবে ছবিটা আঁকি, এটা এন্ডোডার্ম, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এন্ডোডার্ম। এদের মাঝে জেলির মতো একটা অংশ থাকে, জেলির মতো একটা অংশ থাকে, তাকে আমরা মেসোগ্লিয়া বলে থাকি। এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া, জেলির মতো একটা অংশ মেসোগ্লিয়া থাকে, মেসোগ্লিয়া থাকে। তাহলে দেহ দুই স্তর যুক্ত, অর্থাৎ ডিপ্লোব্লাস্টিক। হোয়াট ডু ইউ মিন বাই ডিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল পরীক্ষায় আসে। যাদের দেহের মানে ভ্রূণের দেহের দুটো স্তর থাকবে, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে, মেসোডার্ম থাকবে না। তিন স্তর যুক্ত প্রাণীদের মেসোডার্ম থাকবে, এক্টোডার্ম থাকবে, এন্ডোডার্ম থাকবে। এদের এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে, মেসোডার্ম থাকবে না। তার পরিবর্তে মেসোগ্লিয়া থাকবে। মাইন্ড ইট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এদের দেহের ভেতরে একটি মাত্র, অনলি ওয়ান গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকবে, দ্যাট ইজ কল্ড সিলেন্টেরন। একটা মাত্র এদের দেহের ভেতরে গহ্বর থাকবে, একটি মাত্র নালী থাকবে, যাকে বলা হবে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এককালে এদেরকে এক নালীদেহী প্রাণী বলা হতো, এক নালীদেহী প্রাণী। এদের খাদ্য পরিপাক অন্তঃকোষীয় হবে এবং বহিঃকোষীয় হবে। কিছুটা পরিপাক নালী এদের ইনকমপ্লিট। এদের মুখছিদ্র এবং পায়ুছিদ্র সেম হবে এবং ইনকমপ্লিট এলিমেন্টারি ক্যানাল বা পরিপাক নালী এবং মুখছিদ্র একদিকে খাদ্য গ্রহণের কাজ করবে, অপরদিকে পায়ুর মতো কাজ করবে। এবং এদের পরিপাক অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় দু রকমের দেখা যাবে, পরীক্ষায় দেয়। নিম্নলিখিত কোন প্রাণীতে অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় উভয় পরিপাক দেখা যায়? নিডেরিয়া পর্বভুক্ত অধিকাংশ প্রাণীতে, যেমন হাইড্রা উদাহরণ, জেলিফিশ উদাহরণ, ওবেলিয়া উদাহরণ। এদের অনেক উদাহরণ হয়, জেলিফিশ, হাইড্রা, ওবেলিয়া। তারপরে তোমাদের সমুদ্র কুসুম, সমুদ্র কুসুম যাকে আমরা বলে থাকি, সাগর কুসুম বলে থাকি বা সমুদ্র কুসুম। বহিঃকোষীয় অন্তঃকোষীয় উভয় পরিপাক দেখা যাবে। এদের বেশিরভাগ প্রাণী কিন্তু সামুদ্রিক, ম্যাক্সিমাম অ্যানিমালস আর মেরিন, সামুদ্রিক। এবং এদের দেহে এক বিশেষ ধরনের এপিডার্মিসে, এপিডার্মিস, এপিডার্মিস মানে বহিঃস্তক, এপিডার্মিস মানে ত্বকের বাইরের দিকটা, ডার্মিস মানে ত্বকের ভেতর দিকটা। এপিডার্মিসে এবং কোর্সিকাতে, এবং কোর্সিকাতে যে টেন্টাকেলস দেখিয়েছি, কোর্সিকা, এপিডার্মিস এবং কোর্সিকাতে এক বিশেষ ধরনের দংশক কোষ থাকে, তাকে বলা হয় নিডোব্লাস্ট কোষ, নিডোব্লাস্ট কোষ। এই যে পরিফেরা, এই নিডেরিয়া পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো বললাম, তার থেকে 3টে থেকে 5টা মনে রাখবে। এক্সাম্পল হিসাবে মনে রাখতে পারো খুব কমন যেগুলো নাম তোমাদের কাছে, খুব কমন নাম, তোমরা খুব নাম শুনেছ এমন তাদের উদাহরণ হচ্ছে, এটা হাইড্রা, এটা হচ্ছে হাইড্রা ভুলগারিস বা ভালগেরিস, ভালগেরিস, VALVULGARIS, হাইড্রা ভালগ্যারিস।
হাইড্রা ভালগিরিস আন্ডারলাইন অবশ্যই করবে। জেলিফিশ অরেলিয়া অরিটা, অরেলিয়া অরিটা, অরেলিয়া অরিটা, অরেলিয়া অরিটা আন্ডারলাইন করবে অবশ্যই। অরেলিয়া অরিটা, অরেলিয়া অরিটা অর্থাৎ জেলিফিশ, AURITA, অরেলিয়া অরিটা জেলিফিশ। হাইড্রা সাগর কুসুম হতে পারে। মেট্রিডিয়াম সেনিল, মেট্রিডিয়াম সেনিল। ওবেলিয়া কলোনি হতে পারে, ওবেলিয়া কলোনি। ওবেলিয়া একটা প্রাণী আছে উপনিবেশ তৈরি করে বসবাস করে, ওবেলিয়া কলোনি। হাইড্রা এবং জেলিফিশ নামটা তোমাদের ক্ষেত্রে খুব কমন এবং বানানটা ভুল কম হয়। তাহলে তিনটে পর্ব নিয়ে আমি আলোচনা করলাম। আর একটা পর্ব করব, সেটা হচ্ছে টিনোফোরা। এর পরের পর্বটা হচ্ছে পর্ব টিনোফোরা। টিনোফোরা পর্ব 4 অ্যাকর্ডিং টু পার্কার এবং হাসওয়েল। টিনোফোরা পার্কার এবং হাসওয়েলের মত অনুযায়ী পর্ব 4। আমি কিন্তু বারবার বলছি, আমি পার্কার এবং হাসওয়েলের কথা বলছি। পর্ব টিনোফোরা, টিনোফোরা, টিনোফোরা পর্ব, টিনোফোরা, টিনোফোরা পর্ব, টিনোফোরা পর্ব। হ্যাঁ, টিনোফোরা। দেখো বানানটা দেখো, টিনো সি আছে কিন্তু CTENO PHORA। অনেকে সিটা বাদ দিয়ে দেবে। নিডেরিয়াতে প্রথমে সি থাকে, নিডেরিয়াতে প্রথমে সি থাকে, টিনোফোরাতেও প্রথমে সি থাকে। টিনোফোরা পর্বের অন্তর্গত প্রাণীদের মধ্যে খুব আইডিয়াল উদাহরণ বেরো। বেরো বলে একটা প্রাণী আছে, বেরো, বেরো বলে একটা প্রাণী আছে, বেরো, বেরো বলে একটা প্রাণী আছে, বেরো বলে একটা প্রাণী আছে টিনোফোরা পর্বের। বেরো, বেরো বলে একটা প্রাণী আছে টিনোফোরা পর্বের অন্তর্গত। এটা চিরুনির মতো প্লেট, চিরুনির মতো প্লেট। বেরো চিরুনির মতো প্লেট থাকে। এটা কমপ্লেট, কমপ্লেট চিরুনির মতো প্লেট থাকে যেটা দিয়ে বেরো। এটা বেরোর একটা উদাহরণ। বেরো, এটা বেরো ফসক্যালি। আমরা বেরো ফসক্যালি, BERO ফসক্যালি, FORS, ফসক্যালি FORS হবে। দেখো বেরো FORS, RS, KAL ডাবল I, বেরো ফসক্যালি। হর্মিফোরা, হর্মিফোরা একটা আছে, হর্মিফোরা প্লুমোসা। একটা যে টিনোপ্লানা, টিনোপ্লানা প্রজাতিগণের মানে প্রজাতির মধ্যে টিনোপ্লানা গণভুক্ত
ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে রয়েছে হর্মিফোরা রয়েছে, হর্মিফোরা, প্লুমোসা, বেরোফসকারি। এই টিনোফোরা পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, অন্তত 3টে থেকে 4টে, এই 3টে থেকে 5টা। টিনোফোরা পর্বের যে সমস্ত প্রাণী রয়েছে তাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হবে এদের দেহে সমদূরত্বে 8টা চিরুনির মতো প্লেট থাকবে। ছবিতে খেয়াল করে দেখো, আমি চিরুনির মতো প্লেট দেখিয়েছি, কমপ্লেট, চিরুনির মতো প্লেট বা কমপ্লেট, চিরুনির মতো প্লেট বা কমপ্লেট। এখানে দেখো দুটো দেখিয়েছি, 4 জোড়া অর্থাৎ 8টি, 4 জোড়া অর্থাৎ 8টি কমপ্লেট থাকবে, 4 জোড়া কমপ্লেট থাকবে, 8টি। এরা কিন্তু গমনের সাথে সাথে রিলেটেড, গমন অঙ্গের সাথে রিলেটেড। কমপ্লেট থাকবে 8টা এবং দেহের ভেতর সমদূরত্বের অবস্থান করবে। এদের কোষিকা থাকবে, এদের দেহে কোষিকা থাকবে এবং সেই কোষিকাতে এক বিশেষ ধরনের কোষ থাকবে, ল্যাসোকোষ, শিকার ধরার জন্য, বা কলোব্লাস্ট কোষ। ল্যাসোকোষ বা কলোব্লাস্ট কোষ থাকবে, ল্যাসোকোষ বা কলোব্লাস্ট কোষ থাকবে। উল্লেখযোগ্য, এদের কোষ্ঠিকনালী সম্পূর্ণ কোষ্ঠিকনালী থাকবে এবং দেহ দুটো তলে বিভক্ত হবে, ওরাল তল এবং অ্যাবোরাল তল। ওরাল তল ওদের মুখছিদ্র থাকবে আর অ্যাবোরাল তলে ওদের বায়ুছিদ্র থাকবে। দেহে সম্পূর্ণ কোষ্ঠিকনালী থাকবে এবং সেখানে ওরাল তল থাকবে, ওরাল পরীক্ষা মানে মৌখিক পরীক্ষা। ওরাল মানে মুখছিদ্র যেদিকে অবস্থান করবে সেই তল। অ্যাবোরাল তল মানে পৃষ্ঠদেশের যে দিকটায় বায়ুছিদ্র থাকবে সেটা অ্যাবোরাল তল থাকবে এদের দেহের মধ্যে। তাছাড়া এদের একটোডার্ম, এন্ডোডার্ম থাকবে, কিন্তু একটোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যে মেসেনকাইমা বলে এক বিশেষ ধরনের কলস্তর দেখতে পাওয়া যাবে। মেসেনকাইমা বলে এক বিশেষ ধরনের কলস্তর দেখতে পাওয়া যাবে। এদের অ্যাবোরাল তলে বিশেষ ধরনের জ্ঞানেন্দ্রিয় দেখা যায়। এদের অ্যাবোরাল তল মানে যেদিকে বায়ুছিদ্র থাকবে পৃষ্ঠদেশ সংলগ্ন, সেদিকের পশ্চাৎভাগে এক বিশেষ ধরনের জ্ঞানেন্দ্রিয় থাকবে অ্যাবোরাল তলে। সেই জ্ঞানেন্দ্রিয়টির নাম হচ্ছে স্ট্যাটোসিস্ট। এদের জীবনচক্রে সুস্পষ্ট জনুক্রম দেখা যাবে, অর্থাৎ অল্টারনেশন অফ জেনারেশন দেখা যাবে, সুস্পষ্ট জনুক্রম দেখা যাবে। আর এই যে কলোব্লাস্ট কোষ আমি বললাম বা ল্যাসোকোষ বললাম, এখানে মাথায় রাখবে এদের দিয়ে কিন্তু কখনোই নিডোব্লাস্ট কোষ থাকবে না, একটু মাথায় রাখবে। উল্লেখযোগ্য কতগুলো বৈশিষ্ট্য, এদেরকে আবার মেসোব্লাস্টিকও বলা হয়। এদের একটোডার্ম, এন্ডোডার্ম থাকবে কিন্তু মেসোডার্ম থাকবে না। মেসোডার্মে মেসেনকাইমা একটা স্তর থাকবে, সেখানে অ্যামিবা সদৃশ কোষ দেখতে পাওয়া যায়, অ্যামিবা সদৃশ কোষ, সেই এটাকে মেসেনকাইমা স্তর বলে। এদেরকে অন্য কথায় মেসোব্লাস্টিক। এরা 3 স্তর যুক্তর সঙ্গে অনেকটা রিলেটেড, কিন্তু প্রকৃত মেসোডার্মও কিন্তু এদের ক্ষেত্রে থাকে না, তার পরিবর্তে মেসেনকাইমা থাকে। নিডেরিয়া এবং টিনোফোরার পার্থক্য তোমাদের পড়তে হবে। নিডেরিয়া এবং টিনোফোরা এদের পার্থক্য কিন্তু পরীক্ষায় খুব আসে। যদি নিডেরিয়া এবং টিনোফোরার বৈশিষ্ট্য তোমাদের জানা থাকে তাহলে সহজেই তোমরা পার্থক্য নির্ণয় করতে পারবে। যেমন হচ্ছে এদের দেহে, নিডেরিয়াদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকবে, ওদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকবে না। নিডেরিয়াদের ল্যাসোকোষ থাকে না, টিনোফোরাদের ল্যাসোকোষ থাকে। নিডেরিয়াদের কুম্ভ প্লেট বা কমপ্লেট থাকে, চিরুনির মতো 8টা প্লেট থাকে। ওদের নিডোব্লাস্ট, টিনোফোরাদের দেহে প্লেটগুলো থাকবে আর কমপ্লেট থাকবে, কিন্তু নিডেরিয়াতে থাকবে না। নিডেরিয়াতে একটোডার্ম, এন্ডোডার্ম থাকবে, কিন্তু তাদের মধ্যবর্তী স্থানে থাকবে কি মেসোগ্লিয়া, এদের থাকবে মেসেনকাইমা থাকবে। আর নিডেরিয়া পর্বের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, যেটা আমি বলে
আশ্বিনী ওদের দেহের জীবনে দুটো দশা দেখা যেতে পারে, পলিপ দশা এবং মেডুসা দশা। পলিপ এবং মেডুসা, এদের পলিপ এবং দশাটা দেখা যায় না, অর্থাৎ টিনোফোরাদের পলিপ দশা দেখা যায় না, পলিপ দশা দেখা যায় না। নিডেরিয়া এবং টিনোফোরাদের যদি বৈশিষ্ট্য ভালো করে জানা থাকে তাহলে মাথায় রাখবেন, তাহলে পার্থক্য করা যায়। নিডোব্লাস্ট কোষ থাকবে, টিনোফোরাতে নিডোব্লাস্ট কোষ থাকবে না, ল্যাসো কোষ থাকবে না নিডেরিয়াতে, টিনোফোরাতে ল্যাসো কোষ থাকবে। কম্বো প্লেট থাকবে না নিডেরিয়াতে, টিনোফোরাতে কম্বো প্লেট থাকবে। একটোডার্ম এন্ডোডার্মের মাঝখানে মেসোগ্লিয়া থাকবে, টিনোফোরাতে মেসোগ্লিয়া থাকবে না, মেসেনকাইমা থাকবে। আর নিডেরিয়া যারা হবে তাদের দেহে পলিপ দশা নর্মালি দেখা যাবে। পলিপ এবং মেডুসা, তার মধ্যে পলিপ মানে নলাকার দশা, মেডুসা মানে ছত্রাকার বা আমব্রেলা লাইক দশা। এদের পলিপ দশা নর্মালি নিডেরিয়াতে থাকে, কিন্তু টিনোফোরাতে পলিপ দশা দেখা যায় না। নিডেরিয়া এবং টিনোফোরার মধ্যে পার্থক্য অবধি তোমাদের আজকে আলোচনা করলাম। 4টে পর্ব আলোচনা করেছি এবং সেই 4টে পর্ব সংক্রান্ত বিষয়বস্তুগুলো তোমরা খুব ভালো করে বাড়িতে পড়তে থাকো। প্রতিটি পর্বের অন্তত 3টে থেকে 5টা করে বৈশিষ্ট্য এবং 2টো করে উদাহরণের সাধারণ নাম এবং সায়েন্টিফিক নেম অর্থাৎ বৈজ্ঞানিক নাম মনে রাখবে। বইতে ছবি দেখে দেখে পড়বে, দেখবে মনে পড়ে যাবে। তাহলে আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো।